একটু হেসেছি তাই বলে মাথায় উঠে যাবি? এত নির্লজ্জ কবে হলি? মা, ভাইয়ের এসবে অভ্যাস আছে, আর তুমি এত ছোট বিষয় নিয়ে এত গুটিয়ে যাচ্ছ। বলতেই অরিনের দিকে ভ্রু কুঁচকে তাকালেন রিনা আহমেদ। অভ্যাস আছে মানে? অরিনের দিকে আহান রক্তচক্ষু নিয়ে তাকাতেই অরিন দমে গেল। আচ্ছা আচ্ছা, অনেক বকেছ, চলো আমরা একটু পরিবারের ছবি নেই। বলেই আহান বাবা মার পাশে গিয়ে দাঁড়ালো। রাহানকে ডাক। অরিন গিয়ে ভাইকে বলে আবার ফিরে আসলো। রিনা আহমেদ অরিনকে চুপ করিয়ে ডাক দিতেই রাহান আসলো। তোমরা তুলো, আমি ছবি তুলে দিই। না, তুই সহ আয়। বলতেই আহান এগিয়ে এলো। রাহান গিয়ে দাঁড়াতেই নিহিলাকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। নীলা, তুমিও আসো। রাহানের বলা কথা শুনে সবার নিহিলার কথা খেয়াল হলো। আরে হ্যাঁ নিহিলা, আসো। বলেই রিনা আহমেদ ডাক দিতেই অরিন টেনে নিয়ে আসলো। আমার তুলতে ইচ্ছে করছে না, তোমরা তুলো। এমন বললে তো চলবে না। বলেই আহান নিহিলাকে টেনে দাঁড় করিয়ে দিল। ছবি তোলা শেষে আহানের ফোন আসায় সে ফোন নিয়ে একটু দূরে সরে গেল। নিহিলা সবার মুখের দিকে তাকালো। এমন হাসি খুশি পরিবার, কারোর নজর না লাগুক কোনো। নিহিলা ল্যাম্পটির দিকে তাকালো। আসলেই কি সে তাকিয়েছিল বলেই এনে দিয়েছে? আজব মানুষ তো, এমন অদ্ভুত মানুষ সে আগে দেখেনি। তিনি ওপরে যতটা দেখায় ততটা না। তবে এটা ভেবে ভালো লাগলো যে ওপরে যেমনটা দেখায় তেমনটা পুরোপুরি না, মানুষটা অতটাও খারাপ না। সাফাত বাড়ি ঢুকে সবার সাথে কুশলাদি বিনিময় করে আশেপাশে তাকালো। নিহিলা কি এখনো তার উপর রেগে আছে? হয়তো, তাই তো এতক্ষণ রুম থেকে বের হয়নি। সাফাত রুমে যাওয়ার আগেই নিহিলার রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। আচ্ছা, মেয়েটা দরজা বন্ধ করে বসে আছে কেন? নাকি সে এসেছে জেনেই আর বের হচ্ছে না? বেশি কষ্ট দিয়ে ফেলেছে? সাফাত রুমের দরজায় দাঁড়াতেও দেখলো মিলি মোবাইল নিয়েই বসে আছে। সে এসেছে দীর্ঘক্ষণ হচ্ছে, কিন্তু মিলি রুম থেকে বেরও হয়নি। সে রুমে ঢুকে হাতে থাকা ব্যাগটা জোরে সরে রাখলো যাতে মিলির ধ্যানমগ্ন হয়। মিলি খেয়াল করেছে। সে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে একবার সাফাতের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তা দেখে সাফাত মলিন হাসল। স্বামী বাসায় আসলে নিজের কাজ থামানো উচিত। স্বামীরও উচিত বইয়ের সব দায়িত্ব পালন করা। কি করেছো তুমি? একটা অধিকার চেয়েছি, সেটাও তো পূরণ করতে পারছো না। কেমন স্বামী তুমি? উল্টোপাল্টা অধিকার পূরণ করতে বাধ্য নই আমি। মিলির মাথা গরম হয়ে গেল, কিন্তু সে নিজেকে ঠান্ডা করলো। সব জায়গায় গরম ভাব দেখানো উচিত নয়, এতে হিতে বিপরীত হবে। মিলি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে মোবাইল হাতে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ল। সাফাত মিলির দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। এরপর কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে এই মিলির সাথে সংসার করবে? বড় সড়ো ভুল করে ফেলেছে। ভুল যখন করেছে শুধরাতেও হবে। যেহেতু অধ্যায়টার সূচনা সেই লিখেছে, সেহেতু অধ্যায়ের উপসংহারও তারই লেখা উচিত। রিহি এসে মিলিকে মোবাইলে ব্যস্ত দেখে কিছু একটা ভাবলো। এমন সময়ে সাফাত ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। রিহি মিলির দিকে তাকালো। মিলির স্বামী এতদিন পরে বাইরে থেকে এসেছে, কই একটু যত্ন করবে, তা না সে মোবাইল নিয়ে বসে আছে। রিহি ভাবল, তার মানে কি? তার ভাই ফল পেয়ে যাচ্ছে? আরে রিহিছে, আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে না, তোরে খেতে জাগতে এলাম, সাথে মিলি ভাবি কেউ। রিহি মিলির দিকে তাকালো। মিলি শুনেও না শোনার ভান করে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি দিয়ে আছে। মিলি ভাবি? আমি খাবো না বলেই সে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেল। সাফা তার ঘাটালো না, সে রিহিকে নিয়ে বেরিয়ে গেল। রিহি ভাইয়ের দিকে তাকালো। তার ভাইও ভাবিকে আরেকবার ডেকে দেখলো না। তার মানে কি এদের মধ্যে শুরুতেই ঝামেলা? রিহি মনে মনে নিজেকে গালি দিল। এমন কিছু না হোক, সবাই সুখে থাকুক। সাফাত খেতে বসেও নিহিলাকে দেখলো না। খাওয়া শেষে সে ওপরে উঠে নিহিলার ঘরের সামনে পায়চারি করতে লাগলো। বেলি ফুলটা এখনও তার পকেটে রয়ে গেছে। গাড়িতে অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করে ভেবেছে নিজের মনকে শুধরানোর চেষ্টা করবে।
মিলিকেই বেলফুলের মালাটা দিয়ে খুশি রাখার চেষ্টা করবে, কিন্তু মিলির কর্মকাণ্ডে তার মন আগেরটাতেই স্থির হয়ে গিয়েছে। সাদা গোলাপের গাছটা সে নিহিলার রুমের দরজার সামনে রেখেছে, কিন্তু মনে তো হচ্ছে না এখানে কেউ এসেছে। রিহি সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে নিতেই নিহিলার রুমের সামনে ভাইকে দেখে এগিয়ে আসলো। দরজার সামনে গাছ দেখে সে কিছু একটা আন্দাজ করলো। ভাইয়া তুই? সাফাত বোনের দিকে ফিরে তাকালো। কাজটা তুই এনেছিস? হ্যাঁ, নিহি পছন্দ করতো তাই আনলাম। রিহি কিছু একটা আন্দাজ করতে পেরে শক্ত হয়ে গেল। কেন এনেছিস? সাফাত মাথা নিচু করে ফেলল। তুই এখন বিবাহিত, সেটা মাথায় রাখ ভাইয়া। মিলি ভাবির সাথেই থাকবি। আমি বড় সড়ো ভুল করে ফেলেছি রে বোন, মানুষ চিনতে পারিনি, আমার চোখে পর্দা পড়ে গিয়েছিল রে। ভাইয়ের এমন কথায় রিহি কেঁপে উঠল। তার মায়া লাগলো ভাইটার জন্য। যেমনই হোক নিজের ভাই তো। এই মানুষটার কণ্ঠস্বর এত অসহায় শোনাচ্ছে কেন? মানুষটার এমন অসহায় কণ্ঠস্বর সে মেনে নিতে পারছে না, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই। ভেতরে ভেতরে খারাপ লাগলেও সে নিজেকে যথাসম্ভব শক্ত করলো। কিছু করার নেই ভাইয়া, ভুল করেছিস, এখন সেটা নিয়ে ভালোভাবেই থাকবি। ভুল আমি করেছি, তাই এটা শেষ আমিই করে দেব। কি শেষ করবি? বলেই রিহি ভ্রু কুচকে তাকাতেই সাফাত মাথা নিচু করে ফেলল। নীলা নেই, চলে গেছে। সাফাত রিহির কথা বুঝতে পারল না। নেই মানে? নেই মানে নেই, সে জাপানে ফুপির কাছে চলে গেছে। সাফাত হাসল। তুই তুই মজা করছিস তাই না? তোর সাথে আমার মজা করার সম্পর্ক আগে থাকলেও এখন নেই ভাই। রিহির শান্ত স্বরে বলা কথাটাই সাফাতকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সাফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে সেভাবে রেখেই রিহি চলে গেল। সাফাদের চোখে ভাসছে নিহিলার উচ্চস্বরে হাসি। মেয়েটাকে সে এত গভীর থেকে ভেঙে কুড়িয়ে দিয়েছে যে মেয়েটা এত দূরে চলে গেল। পরিবার ছেড়ে যেতে কিভাবে পারল? সাফাত পরক্ষণে নিজের ওপরেই হাসল। যাবেই বা না কেন? কিসের জন্য থাকবে? এখানে থেকে নিজের অতীতের তিক্ত স্মৃতি মনে করে সে তো এগিয়ে যেতে পারবে না। একটা পাষাণ মানুষ এসে তার জীবনে একটা বিশ্রী অতীত দিয়ে দিয়েছে, আর সে সেই পাষাণ মানুষটাকে ক্ষমা করে এখানেই থেকে যাবে। সাফাত মলিন হাসল। সে ফুল গাছটার দিকে তাকালো। এক পা এগিয়ে ফুল গাছটা হাতে নিয়ে নিহিলার রুমের দিকে পা বাড়ালো। দরজা খুলতেই চারপাশে তাকালো। সাফাত রুমের আলো জ্বালানো না, ওইভাবেই এগিয়ে গেল। রুমের চারিদিকে যেন নিহিলার হাসির ঝংকার শোনা যাচ্ছে, যেন হেসে হেসে বলছে, শেষ পর্যন্ত ফিরে আসলেন তো সাফাত ভাই? বলতে বলতেই কেঁদে দিল। কেঁদে কেঁদেই বলা শুরু করলো, আমাকে এমন একটা অতীত কেন দিলেন? আমি ভালো থাকতে পারছি না। সাফাত ব্যালকনির দিকে এগিয়ে গেল। আশ্চর্য, তার এমন কেন লাগছে? সে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়েই দেখলো তার সব গাছগুলো সারি সারি লাগানো আছে। নিশ্চয়ই নিহিলা রিহিকে দায়িত্ব দিয়ে গেছে গাছগুলোর। এখন সব গাছেই কম বেশি একটা ফুল আছেই। যে গাছটাতে ফুল ধরেনি বলে মন খারাপ করেছিল নিহিলা, সেই গাছটিতে একসাথে 3টে ফুল আছে। সাফাত একটু এগিয়ে গাছটির ফুলগুলোতে ছোঁয়া লাগিয়ে দিল। আজ নিহিলা থাকলে নিশ্চয়ই খুশি হতো ভীষণ। কি জানি। সাফাত তার হাতে থাকা গাছটা সহ বাকি গাছগুলোর সাথে রাখল। আকাশে আজ চাঁদ উঠেছে বিশাল বড়। তালার মতো চাঁদটার সব আলো যেন নিহিলার ব্যালকনিটাতে এসে পড়েছে। নিহিলা থাকলে নিশ্চিত এই দোলনাটাতে বসে রাতটা উপভোগ করত। পাশে নিজের রুমের ব্যালকনিতে চোখ যেতেই দেখতে পেল মিলি ফোনে কথা বল। ওই পাশে ফেরা ছিল, আর এই ব্যালকনিতে কোনো আলো জ্বালায়নি বলে মিলি খেয়াল করতে পারেনি। সাফাত তাকিয়ে রইল। মিলি কার সাথে কথা বলছে? তার তো পরিবারের সাথে যোগাযোগ নেই। সে এই মিলি আর বিয়ের আগের মিলির সাথে মেলাতে পারছে না। সাফাত এক দীর্ঘ মলিন শ্বাস ফেলল। আলো আধারে সাফাতকে দেখা যাচ্ছে না। সাফাত মিলির ব্যাপারটা আর ঘাটার চেষ্টা করলো না। ইচ্ছে করলো না গিয়ে মিলির ফোনটা দেখার। সে এগিয়ে নিহিলার দোলনাটাতে বসলো। আজ আর রুমে যেতে ইচ্ছে করছে না। রাতটা এভাবেই কাটিয়ে দেবে। বিদায় নিয়েছে কনকনে শীত। এক পশলা বৃষ্টি স্নাত প্রকৃতিকে সাজিয়ে তুলেছে তার আপন রূপে।
প্রাণ ফিরে পেয়েছে মৃতপ্রায় পাতাহীন গাছের ঢালগুলো। কোমল বাতাস এবং সুন্দর ফুলের সাথে উষ্ণ আবহাওয়া প্রকৃতির শান্ত স্নিগ্ধ অপ্রতিম মুগ্ধতার গন্ধে বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বসন্ত। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। সময় কারোর জন্য থেমে থাকে না, যেভাবেই হোক চলবেই। নিহিলা বেশ মানিয়ে নিয়েছে। সপ্তাহ ধরে রোদের বেশ আমেজ। এরকম নিয়মিত রোদ, ঝকঝকে নীল আকাশ নিহিলা আসা পর্যন্ত আর দেখেনি। তার সঙ্গে এমন এক আওলা বাতাস বইছে, কিন্তু সে হাওয়ায় একরকম মিষ্টি স্বাদ। দেহে শীত অনুভূত হলেও এক ভালো লাগার আবেশ ছুঁয়ে দেয়। নিহিলা ব্যালকনি থেকে এইসবই পর্যবেক্ষণ করছিল। বেশ কিছুক্ষণ থেকে শীত অনুভূত হতেই ব্যালকনি ত্যাগ করলো। নিহিলা নিজের রুমে বসে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় হুট করে অরিন হাতে দুটো জামা নিয়ে ঢুকলো। তা দেখে নিহিলা ভ্রু কুচকালো। তুই তো বের হোসনি, তবে হাতে শপিং ব্যাগ কেন? রাহান ভাই এনেছে। রাহান ভাই এভাবে হুটহাট করে আনে, অথচ মুখ ফুটে কিচ্ছু বলে না। আচ্ছা। বলেই নিহিলা আবারও মোবাইলের স্ক্রিনে চোখ দিল। এই গম্ভীর ছেলেটাকে নিয়ে সে আপাতত আর ভাববে না। এতদিন ভাবতে ভাবতে তার দিন শেষ। মানে এত গম্ভীর মানুষ কিভাবে হয় সেটাই সে ভেবে পায় না। এখন থেকে এটা তোর। বলেই অরিন একটা প্যাকেট নিহিলার দিকে বাড়িয়ে দিল। নিহিলা মোবাইল থেকে চোখ সরিয়ে একবার প্যাকেটটার দিকে তাকিয়ে অরিনের দিকে ভ্রু কুচকে তাকালো। আমার জন্য? হ্যাঁ, পছন্দ হয়েছে কিনা দেখ। বলেই অরিন নিজের জামাটা নিয়ে চলে যেতে নিতেই আবার ফিরে তাকালো। অবশ্য ভাইয়ার পছন্দ বলে কথা, পছন্দ হবেই। বলেই অরিন জামা নিয়ে চলে গেল। নিহিলা প্যাকেটটা খুলে জামাটা বের করলো। সাদা আর হালকা গোলাপি রঙের একটা গাউনের মতো। নিহিলা পুরোপুরি বের করলো জামাটা। সে সেটা নিয়ে দাঁড়িয়ে নিজের দিকে ধরলো। আসলেই পছন্দ সুন্দর। সে গাঢ় নীল আর কালো ছাড়া অন্য রঙের কাপড় পরতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু এই রঙটা যদিও হালকা, কিন্তু না পরতে পরতে তার আর ইচ্ছে হয় না। গাড়ি বল। নিহিলার কথা শুনে অরিন দাঁড়িয়ে পড়ল। প্রথমে না নিবি না বলেছিলি? অরিন ভ্রু কুচকে তাকাতেই নিহিলা হাসলো। আমার কোনো সমস্যা হচ্ছে না, তোর জন্য বললাম। অরিন সাথে সাথে ফোন করে রিনা আহমেদকে গাড়ির কথা বলল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি আসতেই অরিন আর নিহিলা থমকে গেল। তাদের সব আনন্দ যেন মুহূর্তের মধ্যে উবে গেল। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। রাহানের বলা কথা কানে যেতেই অরিন নিহিলাকে টেনে গাড়িতে বসালো। এখন ভীষণ আফসোস হচ্ছে, কেন যে গাড়ির কথা বাড়িতে বলতে গেল। প্রথমেই যদি নিয়ে আসতো তাহলে তাদের আনন্দ মাটি হতো না। তখন রাহান ভাই রুমেই ছিল, খেয়ালই করতো না। অরিন গাড়িতে উঠে নিহিলার দিকে তাকালো। সেও তাকাতেই অরিন এক গাদা গালি দিল, যার অর্থ তোর জন্যই হয়েছে সব। প্রথমে যদি নিয়ে আসতাম তবে এই পরিস্থিতি হতোই না। নিহিলা অরিনের দৃষ্টির পরোয়া না করে জানলার বাইরে দৃষ্টি দিল। ভাইয়া, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বিকেলে একা দুইটা মেয়ে বের হওয়ার সাহস কিভাবে করছিস? ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে রাহান কথাগুলো বলতেই অরিন চুপ হয়ে গেল। আর হবে না এমন। ভাইয়া, শুনলাম কিছুটা দূরে একটা মেলা হচ্ছে। অরিনের কথা শুনেও রাহান চুপ রইল। কই নিয়ে যাচ্ছ ভাইয়া? অরিনের আবার কথা বলা শুনে রাহান তাকালো। মেলায়। কথাটি শুনে নিহিলা উপরে ভার দেখালো, ভেতরে ভেতরে ভারী খুশি হলো। বাংলাদেশে মানুষের আনাগোনার মধ্যে থাকতে থাকতে এখন এরকম নীরব জায়গা ভালো লাগে না। নিহিলা জানে না এখানের মেলা কেমন হয়, তাই সে ভারী উৎসুক। গাড়ি থেকে নেমেই অরিন আর নিহিলা আশেপাশে তাকালো। অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড়ে কোন সময় তারা এক একজনকে হারিয়ে ফেলে, তারা আর এগিয়ে যাবার সাহস পেল না। রাহান গাড়ি একদিকে সাইড করে রেখে এগিয়ে এসে দাঁড়াতেই আশপাশে তাকিয়ে অনেক মানুষ দেখে সে নিজেও নিজেকে গালাগালি দিল। অরিন বলেছে বলে সেও যে কেন এখানে আনতে গেল। এত মানুষের ভিড়ে কিন্তু এখন তো আর ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না। রাহান অরিনের হাত ধরল। নিহিলার দিকে তাকাতেই নিহিলা ওই পাশে গিয়ে অরিনের পিছু নিল। কিছু সময় যেতেই একদল লোকের ভিড়ে নিহিলা অরিনের হাত ছুটে পেছনে পড়ে গেল। রাহান এগিয়ে এসে সামনের দিকে তাকিয়েই তার অপর হাতটা নিহিলার দিকে বাড়িয়ে দিল। হাত ধরো।
লাগবে না।